স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএল এর আজকে ব্রেক ডে, কিন্তু বিপিএল নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, বিপিএল এর কিন্তু শুরু থেকেই কিন্তু আলোচনা হচ্ছিল এবারে বিপিএলটা কেমন হবে। আসলে শুরুটা ভালোই হয়েছিল, তবে আসরটা যতটুকু ঘনিয়েছে এর মধ্যে কিন্তু নানা বিতর্ক কিন্তু উকি দিয়েছে। অনেক প্লেয়াররা কিন্তু তাদের পেমেন্ট পাননি, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। এইগুলো নিয়ে যদি একটু বলতেন। আপনি বলছিলেন ব্রেক ডে, ব্রেক বলে কিছু নেই বিপিএলে, কারণ আপনি ব্রেক ডেতেই বড় বড় নিউজগুলো মনে হচ্ছে যেন সামনে আসছে। খেলার মাঠের নিয়ে যতটা না আমরা কথা বলছি, যাচ্ছে খেলার মাঠের বাইরের কথাগুলো বেশি আসছে, আর সবগুলোই নেগেটিভ বিষয়। আমরা যেটা বলছিলেন যে পেমেন্ট ইস্যু, রাজশাহীর ব্যাপারটা আমরা সবাই জানি যে রাজশাহী নিয়ে পেমেন্ট ইস্যু নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক ঝগড়া হয়েছে। কিন্তু কয়েকদিন আগে কিন্তু নুরুল হাসান সোহান ম্যাচ শেষে এসে বলেছিলেন যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও প্রফেশনাল হতে হবে। রংপুর, বরিশাল এবং চিটাগাং, চিটাগাং তাদেরকে তাদের মতো প্রফেশনাল ওয়েতে হচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যদি চলে, তাহলে দর্শকরাও আসবে, ফ্যান বেস তৈরি হবে এবং বিপিএলটা সুন্দরভাবে হবে। এর একদিন পরেই কিন্তু চিটাগাং কিংসের থেকে একটা বড় একটা নিউজ বাইরে এসেছে। সেটা হচ্ছে জাতীয় দলের প্লেয়ার পারভেজ হোসেন ইমনকে তারা একটা টাকাও পে করেনি। এর আগে কিন্তু তাদের বিদেশি প্লেয়ার বিনুরা ফার্নান্দেজ, তাকে নিয়ে কিন্তু এরকম কথা হয়েছিল যে তাকে পে করা হয়নি দেখে তিনি খেলেননি বা একাদশে ছিলেন না। তিনি কিন্তু এখন শ্রীলঙ্কা চলে গেছেন, যদিও সেটা বলা হয়েছে যে তিনি ব্রেকে গিয়েছেন। ব্রেকে গিয়েছেন। কিন্তু পারভেজ হোসেন ইমনেরটা যখন কথা আসলো যে তাকে দুইবার চেক দেওয়া হয়েছে, দুইবারই বাউন্স হয়েছে, এরপরে কিন্তু তাদের মালিক সামির কাদের চৌধুরী তিনি কিন্তু ডিরেক্টলি মিডিয়াতে এসে বলেছেন যে তিনি তার দেননি এবং সেটার কারণ হচ্ছে তিনি তার উপর স্যাটিসফাইড না, সেই জন্য কোনো পার্সোনাল, এটা কি কোনো ব্যক্তিগত, তিনি বলেছেন এটা কি এই ইস্যুটা তার ব্যক্তিগত, যে তাকে আমি টাকা দিব না। টাকা কি গাছে ধরে? এটা কি কোনো প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজির কি আচরণ হতে পারে? কোনোভাবেই না। আপনি যেহেতু একজন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করে আপনি আপনার দলে খেলাচ্ছেন, সেই হিসাবে কিন্তু তিনি খেলছেন, তার বিনিময়ে টাকা নেবেন। এর মাঝে কিন্তু কোনো কথা আসতে পারে না। আপনি ব্যক্তিগত কারণে একজন ক্রিকেটারের টাকা কিন্তু আটকে রাখতে পারেন না। এরকম কিন্তু বিপিএল এর আগেও অনেকবার শোনা গেছে যে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু এতটা আনপ্রফেশনাল ওয়েতে হয়তো আমি কোনো সময় এইভাবে হয়নি না। এখন আমার যেটা মনে হচ্ছে, তিনি যেভাবে ডিরেক্টলি এই কথাটা বলেছেন, আপনি চিন্তা করেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যাদের পেমেন্ট ইস্যু রয়েছে তাদের সবার ক্ষেত্রে কি এরকম হতে পারে, তাই না? যে আপনার হয়তো পার্সোনাল কোনো এজেন্ডা রয়েছে যেটা ফুলফিল হচ্ছে না দেখে আপনি পেমেন্ট দিচ্ছেন না, পেমেন্ট আটকে রাখছেন। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও সেম হচ্ছে। আপনি চিন্তা করেন যে 12টা ম্যাচ ধরলাম, 12টা ম্যাচে আপনি 10টা ম্যাচে সে 0 রানে আউট করলো, কিন্তু তার কন্ট্রাক্টে তো লেখা নেই যে তিনি 0 রানে আউট হলে তাকে পেমেন্ট দেওয়া হবে না। তিনি এই দলে চুক্তিবদ্ধ হয়েছেন, তিনি যত টাকা নেবেন, তিনি যেভাবেই খেলুন, তিনি না খেললেও তাকে সেই হিসেবে করে টাকাটা পে করা হবে। আপনি যদি দেখেন যে 3টা ম্যাচে পারভেজ হোসেন ইমন যদি ফ্লপ করেছেন, আপনি তাকে বসিয়ে দেন, তার পরিবর্তে অন্য একজন ক্রিকেটারকে খেলেন। এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে তাকে দলে নিয়েছেন, তাকে 12টা ম্যাচে আপনার খেলাতেই হবে, সেই সুযোগটা না। এটা কিন্তু কোনো নিয়ম। সে কিন্তু বলেছে যে তার পারফরমেন্স ভালো হয়নি দেখে তাকে 2 ম্যাচ বসিয়ে রাখা হয়েছিল, সেইটার কারণে তো আপনি পেমেন্ট দিবেন না এক টাকাও, এটা হতেই পারে না। আর এইসব ক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু আমি একটু বলতে চাই, এটা আসলে বলার, এরকম একটা জিনিস বলার আসলে সুযোগ অনেক সময় কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর ভয়ে অনেক ক্রিকেটার কিন্তু মুখ খোলেন না। তারা হয়তো বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বললে তারা সেই বাকি যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা পাবে না, এই ভয়টা কিন্তু পান। পারভেজ হোসেন ইমন কিন্তু কালকে বাসায় চলে গেছেন এই ইনফোটা জানার পরে। অনেক সাংবাদিকই হয়তো বা পারভেজ হোসেন ইমনের দিকে রিচ করেছেন। ইমন কিন্তু তারপর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে তার ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার না, তিনি আসলে ছুটি নিয়ে গিয়েছেন। তিনি আসলে এটাও কিন্তু বলতে পারতেন যে তিনি আসলে টাকাটা পাননি। তিনি হয়তো বা ভয় পেয়ে হয়তো বা নিজে ওই বিষয়টা একটু সাইডে রেখে তিনি একটু সেফ জোনে থেকে ফেসবুকে এই পোস্টটা হয়তো বা দিয়েছেন। না, আপনি চিন্তা করেন যে একটা জাতীয় দলের ওপেনার, তিনি ন্যাশনাল টিমের চ্যাম্পিয়নশিপ দলে আছেন, তাকে নিয়ে মালিক পক্ষ এভাবে ডিরেক্টলি বলছে যে তার প্রতি আমি স্যাটিসফাইড নেই, এই জন্য আমি তাকে টাকা দিচ্ছি। আর আরেকটা বড় বিষয়, আপনি যদি একটা ক্রিকেটারের সঙ্গে এরকম একটা আচরণ করেন, সে কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে যাবে। এই ট্রমাটা কিন্তু তার পুরো কেরিয়ার, এই ট্রমাটা ভেতর থেকে কিন্তু যাবে না কোনো সময়। আর মাঠের খেলা তো ইম্প্যাক্ট পড়বে, আর সে মাঠের খেলায় তো অবশ্যই ইম্প্যাক্ট করবে। একটা প্লেয়ার যখন পেমেন্ট পাবে না, তাছাড়া ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে যদি কোনো হুমকি ধামকি দেওয়া হয়, এটা তার পুরো লাইফই না। আচ্ছা, আমি অত ইয়াতে গেলাম না, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু এইভাবে যে একটা আনপ্রফেশনাল ওয়েতে যে হ্যান্ডেল করা হচ্ছে একটা প্লেয়ারকে, এখানে কিন্তু বিসিবিরও দায় রয়েছে। কারণ আপনি এই প্লেয়ারটা কিন্তু বিসিবির আন্ডারে রয়েছে, কন্ট্রাক্টে রয়েছে, তাহলে তাদের প্লেয়ারের সাথে ফ্র্যাঞ্চাইজি এই যে সম্পর্কটা এরকম, সেটা কেন এরকম হয়েছে, সেটা এভাবে কেন চলবে? একটা প্লেয়ার
আপনি এরকম ফ্র্যাঞ্চাইজিতে এরকম একটা মনোভাব চললে, যেটা বলছিলেন যে হয়তো প্রেশার রয়েছে, সে জাতীয় দলে কিভাবে খেলবে তাহলে? সে তো এটার ট্রমাটা যেটা বলছেন সেটা থেকেই যাবে। আর কথা হচ্ছে যে আর বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন, অন্য কোথাও বলেন, এরকম যদি আচরণ দেখা যায়, সঙ্গে সঙ্গে বোর্ড কিন্তু একটা প্রেস রিলিজ দিয়ে কিন্তু জানিয়ে দেয় যে এরকম আনবিহেভিয়ার, একটা খুব বাজে বিহেভিয়ার হয়েছে, ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণ করা হয়েছে, বা এরকম একটা ঘটনা ঘটেছে, এর কারণে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু পর্যবেক্ষণ করছি। এরকম কিন্তু বিসিবির কাছ থেকেও কোনো বিজ্ঞপ্তি বা এরকম কিছু কিন্তু পাওয়া আর যায় না। গোড়ায় গলতটা হয়েছে কোথায়, যে আপনি যখন এই বিপিএলটা অ্যারেঞ্জ করছেন তখন বিসিবি কিন্তু অনেক বাছাই করে নিয়েছে যে ফ্র্যাঞ্চাইজি কাকে দেওয়া হবে। অনেক অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে যে তারা করতে চায়, তাদের দেওয়া হয়নি কারণ তাদের ফাইন্যান্সিয়াল গ্যারান্টি নেই। কোনো টিমেরই তো এখনও গ্যারান্টি মানে দেওয়া হয়নি, যা এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে। তো এই যে মালিকানাটা, এটা কিন্তু আগেও ছিল, 2013 সালে ছিল, সেইখান থেকে কিন্তু আবার এসেছে। সো এইবারের সরকার সব কিছু চেঞ্জ হওয়ার পরেই কিন্তু এরা আবার ব্যাক করেছে এবং এই বিসিবির আন্ডারেই তারা এসেছে। সো তারাও তো সেম কাজ করছে, সেম কাজ করছে, এখনও সেটা হচ্ছে। 2012 সালের একটা ঘটনা যদি টানি, যে সেই সময় কিন্তু তামিম ইকবাল খেলতেন চিরংয়ের এই টিমটাতেই খেলতেন। কিংসেই, সেই সময় কিন্তু তামিম ইকবালেরও 1 কোটি টাকার একটা প্রাইজ Check মানি bounce নিয়ে হয়েছে। চেক বাউন্স হয়েছিল। এটা নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছিল। সেই সময় প্রথম আলো একটা রিপোর্টও করেছিল, সেখানেও আসলে তামিম ইকবাল কিন্তু বলেছিলেন যে তারা আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে, এই টাকাটা কিন্তু আমি এখনো পাইনি। পাইনি। এই একই ফ্র্যাঞ্চাইজি এত বছর পরে বিপিএল ব্যাক করলো, কিন্তু একই কাজ করছে। এই ব্যাপারটা আসলে খুবই হাস্যকর। আপনি চিন্তা করেন, এই টিমটাতে আপনি এত এত জিনিস ইনক্লুড করেছেন, ইয়াশা সাগর হোস্ট হিসেবে নিয়ে এসেছেন, শহীদ আফ্রিদিকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে এসেছেন। এছাড়াও কিন্তু অন্যান্য যেই ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে, যে নতুন ঢাকা বা রাজশাহী, তাদের থেকে কিন্তু এরা অনেক পুরান, সেইখানে কিন্তু তারা অনেক গুছিয়ে নিয়ে এসেছিল। আমরা কিন্তু বলছিলাম যে প্রথমে যে চিটাগাং যেভাবে আগাচ্ছে, হয়তো এই ফ্র্যাঞ্চাইজিটা খুব ভালোভাবে রান করবে, কিন্তু শেষের দিকে এসে যা হলো সেটা কিন্তু আসলে মানে খুবই দুঃখজনক। আপনি আফ্রিদির কথা বললেন, আফ্রিদির কথা প্রসঙ্গে আমি যদি বলি, আফ্রিদির যে পেমেন্টটা দেওয়ার কথা হয়েছিল, আমাদের একজন সোর্স তিনি কিন্তু জানিয়েছেন যে আফ্রিদিও তার টাকার পেমেন্টটা কিন্তু পাননি, যেটা আসলে তিনি ঢাকায় এসেই পাওয়ার কথা ছিল, সেটা তিনি চলে যাওয়া 2 সপ্তাহ থেকে চলে যাওয়ার পরেও পাননি। মেইনলি চট্টগ্রাম পর্বে কিন্তু আফ্রিদির অবশ্যই থাকার কথা ছিল দলটার সঙ্গে। আফ্রিদি কিন্তু এই পেমেন্ট না পাওয়ার কারণে চট্টগ্রাম পর্বে কিন্তু দলটার সঙ্গে যোগ দেয়নি। ঢাকা কিন্তু চট্টগ্রাম টিম কিন্তু এখন ঢাকায় চলে এসেছে, আফ্রিদির কিন্তু এখনো কোনো আশার এরকমও শোনা যাচ্ছে যে আফ্রিদি যোগাযোগ করেও নাকি যোগাযোগ করতে পারছেন না। সো আপনি চিন্তা করেন, ইন্টারন্যাশনাল একটা এত বড় প্লেয়ার, যে এই বিপিএলের হয়তো সবচেয়ে বড় নামই, আপনি প্লেয়ারের ক্ষেত্রে যদি দেখেন, মাঠের ভিতর মাঠের বাইরে সব থেকে বড় নাম কিন্তু শহীদ আফ্রিদি। এখন তার ক্ষেত্রে যদি এরকম হয়, বা তিনি যদি এটা ইন্টারন্যাশনালি আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলে দেন, তাহলে আসলে বিপিএল এর মানটা কোথায় থাকবে? কিছুদিন আগেই কিন্তু ইমরান তাহির কিন্তু একটা বিশ্ব মঞ্চে রংপুর রাইডার্সকে নিয়ে কিন্তু একটা মানে বোমা ফাটিয়েছিল, এরকম একটা ব্যাপার, যে তাকে টাকা দেওয়া হয়নি। এটা কিন্তু বিপিএল এর মান কিন্তু ক্ষুণ্ণই করেছে। হয়তো বা অনেক বড় বড় প্লেয়ার কিন্তু ওই স্টেটমেন্টটা দেখার পরে কিন্তু বলবে যে বিপিএল এ হয়তো বা খেলা যাবে না, তারা পেমেন্ট নিয়ে অনেক কিন্তু আপনি চিন্তা করেন, এই সিচুয়েশনটা কিন্তু আবারও হচ্ছে। রংপুরের মতো স্ট্রং একটা ফ্র্যাঞ্চাইজি, তাদের এগেনস্টে এরকম অ্যালিগেশন থাকলে, যারা ছোট রয়েছে তাদের আসলে কি অবস্থা। আর রংপুর কিন্তু জিনিসটা সেটেল করে ফেলেছে। আপনি যে বলছেন যে পেমেন্ট, তাদের এই ইস্যুগুলো আসলে নেই। আপনি অ্যালেক্সেসের কথাই যদি দেখেন, অ্যালেক্সেসের কিন্তু ঢাকায় অ্যানাউন্স করা হয়েছিল, কিন্তু তার সাথে এত ভালো সম্পর্ক রংপুরের, বা পেমেন্ট তাদের এত স্মুথ, যে তিনি কিন্তু আবার রংপুরে যোগ দিয়েছেন, রংপুরের হয়ে খেলে গিয়েছেন। তার মানে ইস্যু থাকলেও সেটা তারা সলভ করে দেয়। কিন্তু এই বিষয়গুলা এরা হয়তো ভিতরে সলভ করবে না কি করবে না, সেটা তারাই জানে, যে ইমনের সাথে আসলে ফ্র্যাঞ্চাইজির সমস্যাটা কি সেটা তারা পার্সোনালি ম্যানেজ করবে নাকি। না হলে তিনিও তো স্ট্যাটাস দিয়েছেন যে তিনি মাঠে দেখা হবে, তার মানে হয়তো সলিউশনের পথ রয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই জিনিসগুলো মিডিয়ার সামনে আসলে তখন তো অনেক নেতিবাচক একটা প্রভাব পড়ে। কারণ আপনি রাজশাহীর ব্যাপারে যদি দেখেন, রাজশাহীর ব্যাপারে কিন্তু মানে আরও ভয়াবহ জিনিস, যে মালিককে শোনা যাচ্ছে যে শুনে গিয়েছে যে হোটেল ভাড়া দিতে পারছিল না দেখে তাকে আটকে রাখা হয়েছিল। এছাড়া আরও বিভিন্ন যে এতদিন ধরে পেমেন্টের ইস্যুতে তারা বয়কট করেছে, প্র্যাকটিস বয়কট করেছে। আজকেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে, দলটার যেই বিদেশি ক্রিকেটাররা আছে তাদের একটা অংশ কিন্তু প্র্যাকটিস করেনি। এটার পেছনে কি পেমেন্টের ইস্যুটা আছে কিনা আমরা আসলে কথা বলতে পারছি না, তবে তাদের প্র্যাকটিসে কিন্তু দেখা যায়নি এরকম। তবে সব মিলে আসলে বিপিএলটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আসলে হয়নি।
রাজশাহী কিন্তু গতকালকে একটা পোস্টও দিয়েছিল যে বিকাল 5টায় তারা একটা ধামাকা নিয়ে আসছে বা কিছু একটা জানাবে। 5টা কিন্তু সময় কিন্তু পার হয়ে গেছে, আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখছিলাম যে তারা কোনো পোস্টার দিয়েছে কিনা বা কোনো বার্তা আছে কিনা, সেটাও কিন্তু নেই। সব মিলিয়ে যদি বিপিএলকে যদি রেট করতে বলা হয় যে মানে বিপিএলটা যে আশা নিয়ে শুরু করছিলাম আমরা, সেটা কি পূরণ হয়েছে না না, কিনা? এবার সব মিলে বিলো এভারেজ। আসলে আপনি এইভাবে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যদি চলে সেটার মান মনে হয় না ভালো। আমার কথা হচ্ছে যে যদি মানে এত তাড়াহুড়া করে আসলে দরকারও ছিল না, যেহেতু এত কঠিনভাবে ছিল। এখানে কিন্তু প্রধান উপদেষ্টার নাম রয়েছে বা আরো অনেক কিছুর নাম জড়িয়ে কিন্তু এই ক্রীড়া টুর্নামেন্টটা শুরু উপদেষ্টা হয়েছে খুবই মানে পজিটিভ ভাবে ইয়া ছিল। ভাবে এটার সঙ্গে কিন্তু involved আপনার ছিল। কিন্তু নিশ্চয়ই মনে আছে যে বিপিএল চলাকালেও কিন্তু এখানে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এই ক্রিকেট উপদেষ্টার এই সেক্টরটার সাথে বিসিবির। সো সেখানেও কিন্তু অনেক ধরনের কথা হয়েছে। সো এই যে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে বড় বড় তারকারা মাঝখানে আসবেন বা ফিফার প্রেসিডেন্টের আসার কথা ছিল, তিনি হয়তো আমি শুনছি যে একজন মার্চে আসবেন, ফুটবলারকে আনারও ফুটবলার কথা আনার ছিল। কথা ছিল, কিন্তু কিছু আসলে হয়নি। কিন্তু এই যে নিজেদের মানটাই আসলে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। বিসিবি কিন্তু এখানে আসলে অনেক বড় একটা চাপে রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে। তার মানে তারাই কিন্তু গ্যারান্টি দিতে হবে প্লেয়ারদের যে আমরা মানে তোমাদের ব্যবস্থা করবো, ফ্র্যাঞ্চাইজিদের আমরা ওইভাবেই নিয়ে আসবো। কিন্তু এখানে যদি তাদের গ্যারান্টি দিয়ে যেসব ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে তারা যদি প্লেয়ারদের সাথে এরকম বিহেভ করে, তখন কিন্তু বিসিবির উপরে চাপটা বেশি পড়বে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেঞ্জি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।